সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আছি আমি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, মহাজন ঘোষণা মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া নড়াইল। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বরাবরের ন্যায় ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় ৫ম। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পুরোটা ক্লাস জুড়ে যে বিষয় তোমাদের সাথে আলোকপাত করব সে বিষয়গুলি তোমরা একটু লিখে নাও। কারণ আগে থেকে যদি আমরা পাঠের শিক্ষণফলটা জানতে পারি তাহলে সেই পাঠটা অতি সহজে আয়ত্ত করতে পারি। যা হোক, তোমরা যে বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব, নাম্বার ১, মূলধন বাজেটিং কাকে বলে। নাম্বার ২, মূলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, গতকালকে তোমাদের একটা অঙ্ক দিয়েছিলাম। আশা করি তোমরা অঙ্কটা করতে পেরেছো, আদর্শ বিচ্যুতির। তো মূলধন বাজেটিংটা কি? শিক্ষার্থী বন্ধুরা, একটা ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা এবং ব্যবসা প্রতিষ্ঠানটা টিকে থাকা নির্ভর করে ঠিক ওই ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর। আমি কি বলছি? একটা ব্যবসা প্রতিষ্ঠান তার সফলতা এবং টিকে থাকা, মানে ব্যবসা প্রতিষ্ঠানটা ব্যবসায় টিকে থাকতে পারবে কতদিন, তার নির্ভর করে ওই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর। কেননা ব্যবসা উদ্যোক্তাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদ, যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি, কলকবজা ইত্যাদি ক্রয় এবং তা প্রতিস্থাপনের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়। আর এ ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত ব্যবসায়ের জন্য কতটুকু লাভবান হবে, আদৌ কোনো লাভ হবে কিনা, তা নির্ভর করে ওই ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্তের সঠিক মূল্যায়নের উপর। আর এই সঠিক মূল্যায়নের জন্য, অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সঠিক মূল্যায়নের জন্য কতগুলো পদ্ধতি বা কৌশল আছে যা প্রয়োগ ঘটাতে হয়। তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের এরূপ পদ্ধতি, কৌশল বা প্রক্রিয়াকে বলা হয় মূলধন বাজেটিং। একটা প্রতিষ্ঠানের সফলতা বিফলতা নির্ভর করে এই মূলধন বাজেটিংয়ের উপর। তো এখন আমরা আসি এই মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ। মূলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগ।
একটা প্রতিষ্ঠানের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্য মূলধন বাজেটিংয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে। আর এই পদ্ধতিগুলো তোমরা লিখে নাও। নাম্বার 1, গড় মুনাফার হার পদ্ধতি। নাম্বার 2, পেব্যাক সময় পদ্ধতি। নাম্বার 3, এই দুটো তোমরা লিখে নাও। নিট বর্তমান মূল্য, নিট বর্তমান মূল্য পদ্ধতি এবং অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। মুনাফার হার পদ্ধতি। আজকে আমরা এই গড় মুনাফার হার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এবং একটা অঙ্ক করার চেষ্টা করব। গড় মুনাফার হার পদ্ধতিটা কি? শিক্ষার্থী বন্ধুরা, মূলধন বাজেটিং পদ্ধতির সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই গড় মুনাফার হার পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কয়েক বছরের নিট মুনাফার হারকে নিট গড় মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে তাকে শতকরায় প্রকাশ করলে যে মানটি পাওয়া যায় তাই হচ্ছে গড় মুনাফার হার। তাহলে আমরা আজ এই গড় মুনাফার হার পদ্ধতির একটা অঙ্ক করার চেষ্টা করব। তোমরা এই অধ্যায়ের 54 পেজ প্রকল্প ক, আমি একটু পড়ে শোনাই, তারপর অঙ্কে যাই। কিভাবে অঙ্ক করতে হবে, খুব সহজ, এবং এই অঙ্ক করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে আমি কি পড়ছি এটা শোনো, তারপর বাসায় বসে এর সাথে তাল মিলিয়ে আরেকটা অঙ্ক করার চেষ্টা করবে। প্রকল্প ক, প্রকল্পের মেয়াদকাল 3 বছর। এখানে প্রকল্পের মেয়াদকাল কত? 3 বছর, এবং প্রাথমিক মূলধন হিসাবে 1 কোটি টাকা দরকার। প্রকল্পটি বাস্তবায়ন করলে আগামী 3 বছর প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে, এখানে 80 লক্ষ টাকা দেওয়া ছিল, 8 লক্ষ টাকা দেওয়া ছিল, আমি 80 লক্ষ টাকা দিয়ে অঙ্কটা করছি, কারণ আমরা অঙ্কের শুরুতে নিট ক্ষতিতে যাব না। 8 লক্ষ দিয়ে করলে নিট ক্ষতির সম্মুখীন হব, আর ওইটা করতেও একটু সমস্যা হবে। তোমরা যাতে সহজে বোঝো সেজন্য আমি আজ 8 লক্ষ টাকার পরিবর্তে 80 লক্ষ টাকা দিয়েছি। দ্বিতীয় বছরে 199 লক্ষ টাকা এবং তৃতীয় বছরে 80 লক্ষ টাকা, এবং চলতি খরচ হচ্ছে যথাক্রমে 3,20,000 টাকা, 79 লক্ষ টাকা এবং 32 লক্ষ টাকা। আগামী 3 বছরে স্থায়ী খরচ প্রতি বছরের জন্য 5 লক্ষ টাকা করে ধরা হয়েছে। অবশ্যই যেহেতু এখানে 1 কোটি টাকা, আর 1 কোটি টাকা হচ্ছে স্থায়ী সম্পত্তি যার আয়ুষ্কাল আমরা ধরছি 3 বছর, অতএব এই 1 কোটি টাকাকে আমরা 3 বছর দ্বারাই
ভাগ করে যে টাকাটা হবে ওইটাই প্রত্যেক বছরের অবচয় হিসেবে ধরতে হবে। তো আমরা খাতা কলম বের করো। প্রথমে আমরা একটা ছক আঁকি। যেহেতু 3 বছর 4টি কলম দেব, একটা কলমে বিবরণগুলা আর 3টা কলমে 3 বছর। এখানে প্রকল্প ক প্রারম্ভিক মূলধন দেওয়া যায় বা বিবরণ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। এখানে টাকাকে আমরা লক্ষ টাকায় দেখাবো পয়েন্ট দিয়ে, যেহেতু বড় অঙ্ক। তো প্রথমে আমরা কি করব? বিক্রয়। প্রথম বছরে বিক্রয়ের পরিমাণ ছিল 80 লক্ষ। 80 দিয়ে দুটো শূন্য, আমরা 80কে 80 লক্ষ হিসাবে আখ্যায়িত করব। দ্বিতীয় বছর ছিল 199 লক্ষ। তৃতীয় বছর ছিল 80 লক্ষ। এর থেকে আমরা বাদ দেব স্থায়ী খরচ, চলতি খরচ এবং অবচয়। বাদ দিলে আমাদের মোট মুনাফা বা কর পূর্ববর্তী মুনাফা পেয়ে যাব। তো আমরা বাদ দিই। বাদ চলতি খরচ, চলতি খরচ 3,20,000, 79,60,000, 32 লক্ষ। বাদ স্থায়ী খরচ। স্থায়ী খরচ যে বলছিলাম যে ওখানে উল্লেখ করা আছে প্রতি বছর 5 লক্ষ করে স্থায়ী খরচ ধরতে হবে। 5 লক্ষ টাকা করে স্থায়ী খরচ ধরতে হবে। বাদ অবচয়। অবচয় আমাদের 1 কোটি টাকা দেওয়া আছে, 1 কোটি। একে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তো 33.3 লক্ষ টাকা আসবে, প্রায় 33.3 বা 30। তো অবশ্যই আমরা 33.30 33.30 বিক্রয়ের থেকে এইগুলো আমরা মাইনাস করব। তো আমাদের কি হয়? 80 লক্ষ থেকে 3,20,000, 5 লক্ষ, 33,30,000 বাদ দিলে 38,05,000, 38,50,000 টাকা আসে। তারপরেরটা আসে 81,10,000,
তারপরটা আসে 9,70,000। 5 আর 3 8, 10, 9,70,000। তো তারপর আমরা কি বাদ দেব? এটা হচ্ছে মোট মুনাফা, মুনাফা অবলিক কর পূর্ববর্তী মুনাফা। যে মুনাফার মধ্যে থেকে আমরা করটা এখনো বাদ দিইনি, সেই মুনাফাটাকে আমরা কি বলবো? কর পূর্ববর্তী মুনাফা বা মুনাফা। বাদ কর। এখানে দেখি আমরা এখানে উল্লেখ আছে, এখানে লক্ষণীয় যে 30% হারে কর প্রদান করতে হবে। 30% হারে কর, অর্থাৎ যে মুনাফা আছে তার উপর 30% হারে কর দিতে হবে। তো আমরা কর নির্ণয় করি। এটা 24.30, তারপরটা 38.50 গুণ 30%, এটা দাঁড়ায় 11,55,000 টাকা। তারপরটা 2,91,000 টাকা। এটা আমরা কি করব? মুনাফা থেকে করটা আমরা বাদ দিয়ে দেখাবো। তাতে কত হচ্ছে? 6,79,000 টাকা। $56,80,000 টাকা এবং 38.5 বিয়োগ 11.55, 26,95,000 টাকা। কটা বাদ দিলে হয় আমাদের নিট মুনাফা। নিট মুনাফা আমাদের ছকটা আমরা আরেকটু বুঝি যে নিট মুনাফাটা নির্ণয় করতে হবে কিভাবে? বিক্রয় থেকে, অর্থাৎ 3 বছর, প্রত্যেক বছর যে পরিমাণ বিক্রয় হচ্ছে সে বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ এবং অবচয়, এই 3টে জিনিস বাদ দিলে যেটা হচ্ছে, যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে মুনাফা বা কর পূর্ববর্তী মুনাফা। আর এর থেকে কর দেওয়া থাকে পার্সেন্টেজ, করটা বাদ দিলে আমাদের কি হচ্ছে? নিট মুনাফা। এরপরে আমরা কি করব? গড় নিট মুনাফা নির্ণয় করতে হবে। গড় নিট মুনাফাটা কিভাবে নির্ণয় করব? গড় নিট মুনাফা সমান সমান 3 বছর আর নিট মুনাফার যোগফল 26.95, 56.80,
6.79। কথা একটু দেখে আমরা 26.95, 56.80, 56.80, 6.79। একে ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে, যেহেতু 3টি বছর দেওয়া আছে এখানে। 5 বছর থাকলে 5 দিয়ে ভাগ করব, 10 বছর থাকলে 10 দিয়ে ভাগ করব। সাধারণত 3 থেকে 5 বছরের ভিতরে থাকে। গড় নিট মুনাফা হচ্ছে 30,18,000 টাকা। এরপর আমরা কি করব? গড় বিনিয়োগ। গড় বিনিয়োগটা কি আছে? 1 কোটি টাকা। গড় বিনিয়োগের সূত্র আছে বিনিয়োগ ভাগ 2। যত বিনিয়োগই থাকবে না কেন তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় বিনিয়োগটা পেয়ে যাব। তো তারপর কি করি? গড় বিনিয়োগ, বিনিয়োগ ভাগ 2। বিনিয়োগ হচ্ছে 1 কোটি টাকা। 100 দিলাম, 100 লক্ষ, 1 কোটি ভাগ করলে হয় 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা। এখানে লক্ষ টাকাও লেখা যায়, লক্ষ টাকা। তো তারপরে স্টেজটা হচ্ছে কি? গড় মুনাফার হার। গড় মুনাফার হার, গড় মুনাফার হার সমান সমান গড় নিট মুনাফা 30,18,000 ভাগ গড় বিনিয়োগ গুণ 100। তো দেখে এখন আমাদের কত হয়? 30.18 ভাগ 50 গুণ 100। 60.36%। এটা হচ্ছে গড় মুনাফার হার। শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রশ্ন থাকতে পারে যে এই গড় মুনাফার হার নির্ণয় করে আমরা গতকালকে কিন্তু বলছিলাম যে আদর্শ বিচ্যুতি, যে আদর্শ বিচ্যুতির পার্সেন্টেজ যত বেশি হবে সে প্রকল্পটি তত লোকসান এবং সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এক্ষেত্রে গড় মুনাফার হার করে দেখা যাচ্ছে যে এর পার্সেন্টেজটা অনেক, অর্থাৎ দুটো প্রকল্পের মধ্যে যে প্রকল্পের গড় মুনাফার হার যত বেশি হবে সেই প্রকল্পই বেশি লাভজনক এবং বর্তমান বাজারে সেই প্রকল্পটাই টিকে থাকতে পারবে। তা গতকালকে পার্সেন্টেজ বেশি হলে ব্যবসায় লোকসান বা প্রকল্পের লস, কিন্তু এখানে পার্সেন্টেজ বেশি হওয়া সত্ত্বেও এটি প্রকল্প বেশি লাভজনক। এটি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি নির্ণয় করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অতি সহজে এবং সুন্দরভাবে মনে হয় এইগুলো সব বুঝতে পারছি কিভাবে গড় মুনাফার হারটা আমাদের নির্ণয় করতে হয়। এর সাথে আরেকটা অঙ্ক আছে পেব্যাক সময়। এবছরে গড় মুনাফার হার থাকলে আগামী বছর পেব্যাক সময়ের অঙ্ক থাকে, এভাবে অল্টারনেট হিসেবে থাকে। তো আমাদের এই পদ্ধতিতে এই গড় মুনাফার হারটা সবার করা উচিত এবং করতে হবে। বাড়িতে বারবার তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা অতি দ্রুত এই গড় মুনাফার হারটা নির্ণয় করতে পারবে। তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দিই। এই অধ্যায়ে উদাহরণ খ প্রকল্প, অর্থাৎ 55 পেজে আছে, 55 এবং 56 পেজে খ প্রকল্পের অঙ্কটা তোমরা আগামী ক্লাসে
করে আনবে। আমি ওই প্রকল্পের গড় মুনাফার হার বের করে এই ক প্রকল্প আর খ প্রকল্প, এই দুটো প্রকল্পের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক বা বেশি লাভজনক এবং কারবার প্রতিষ্ঠানে টিকে থাকতে পারে সেটাই মূল্যায়ন করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।